ওয়েলকাম সবাইকে ভীষণ ডাব্লিউবিসিএস এ। ডাব্লিউবিসিএস 2024-কে লক্ষ্য রেখে আমরা জেনারেল স্টাডিজের উপর যে হাই লেভেল এমসিকিউ সিরিজ স্টার্ট করেছি, তার আজকে সেট 12 করব। প্রত্যেকটা সেটে আমরা 25টা করে কোশ্চেন রেখেছি এবং একটা ভিডিও থেকে তোমরা প্রায় 60 থেকে 70টা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে যাবে, কারণ আমরা প্রত্যেকটা কোশ্চেনকে ভালো করে অ্যানালিসিস করছি। তোমরা যে এক্সট্রা ইনফরমেশন গুলো আছে সেগুলো একটা এক্সট্রা নোটবুকে লিখে রাখতে পারো, অথবা এই ক্লাসের পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে এই ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপের লিঙ্ক আছে। এই অ্যাপ থেকে তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবে। কি করে পাবে? অ্যাপ ডাউনলোড করবে, ডাব্লিউপিপিএসসি সেকশনে যাবে, তার আন্ডারে ডাব্লিউবিসিএস সেকশনে যাবে, তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আচ্ছা, আজকে আমরা করছি সেট 12। এর আগে অলরেডি 11টা সেট আমরা করে ফেলেছি। প্রত্যেকটা সেটে অ্যানসিয়েন্ট মিডিয়েভেল থেকে 5টা, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 10টা, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 5টা এবং পলিটি থেকে 5টা, টোটাল 25টা করে কোশ্চেন প্রত্যেকটা সেটে থাকছে। তো চলো প্রথম কোশ্চেন থেকে শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলছে? ইন দা বাহমনি কিংডম, বাহমনি কিংডম থেকে প্রশ্ন করেছে। দ্য টার্ম তরফদার, তরফদার টার্মটার মিনিং কি? বাহমনি কিংডমে তরফদার যে টার্মটা ইউজ করা হতো সেই টার্মটার মিনিং কি? আমি আগেও বলেছি অ্যানসিয়েন্ট মিডিয়েভেল থেকে টার্ম থেকে কিন্তু কোশ্চেন আসে। তো তরফদার হচ্ছে প্রভিন্সিয়াল গভর্নরদেরকে তরফদার বলা হয়। এবার বাহমনি কিংডম সম্পর্কে একটু দেখে নিই আমরা। এটা একটা ডেক্কানের মুসলিম স্টেট ছিল, ডেক্কানের মুসলিম স্টেট ছিল। এবং এটার ফাউন্ডার কে ছিলেন? ফাউন্ডার ছিল হচ্ছে আলাউদ্দিন হাসান বাহমান শাহ। আলাউদ্দিন হাসান বাহমান শাহ। ইনার সময়কালটা 1347 থেকে 1358 সিই। ঠিক আছে। তো তরফদার ছিল হচ্ছে প্রভিন্সিয়াল গভর্নর। পরের প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য মেন রিজন ফর আহমেদ শাহ আবদালিজ ইনভেশন ইন্টু ইন্ডিয়া হুইচ রেজাল্টেড ইন্টু দ্য থার্ড ব্যাটেল অফ পানিপথ। থার্ড ব্যাটেল অফ পানিপথ কবে হয়েছিল? 1761 সালে। যেখানে আবদালি মারাঠাদেরকে হারিয়ে দেয়। আচ্ছা, এখানে প্রশ্নটা বলছে আহমেদ শাহ আবদালি যে ইন্ডিয়াতে ইনভেশন করেছিল, যার ফলে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল, সে আহমেদ শাহ আবদালির ইনভেশনের মেন কারণ কি ছিল? প্রধান কারণ কি ছিল? এটা হচ্ছে কোশ্চেন। প্রধান কারণ কি ছিল? এবার দেখো, নাদির শাহ মারা যায় হচ্ছে, নাদির শাহ মারা যায় 1747 সালে। নাদির শাহর পরে সাকসেসর ছিল হচ্ছে আহমেদ শাহ আবদালি, বা যাকে আমরা জানি আহমেদ শাহ দুরানি নাম, পরবর্তী সাকসেসর নাদির শাহর পর। এই আহমেদ শাহ আবদালি 1757 সালে, 1757 সালে যখন ইন্ডিয়া ইনভেড করে, তখন আহমেদ শাহ আবদালি দিল্লিকে ক্যাপচার করে নেয়, দিল্লিকে ক্যাপচার করে নেয় এবং দিল্লিতে তার এজেন্ট একটা বসিয়ে দেয়। সেই এজেন্টের নাম হচ্ছে নাজিব উদ্দৌলা। নাজিব উদ্দৌলাকে এজেন্ট বসিয়ে আবার সে নিজে ফেরত যায়। সেই সময় যে মারাঠা চিফ ছিল রঘুনাথ রাও, রঘুনাথ রাও কি করে, এই নাজিব উদ্দৌলাকে দিল্লি থেকে এক্সপেল করে দেয়। যেই এক্সপেল করে দিল, তার কিছু বছর পরে আহমেদ শাহ আবদালি এটা রিভেঞ্জ নেওয়ার জন্য ইন্ডিয়াতে ইনভেশন করে এবং যার ফলে তৃতীয় পানিপথের যুদ্ধ শুরু হয়। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে, হি ওয়ান্টেড টু অ্যাভেঞ্জ দ্য এক্সপালশন অফ হিজ এজেন্ট। এজেন্টের নাম কি? নাজিব উদ্দৌলা, ফ্রম দিল্লি বাই দ্য মারাঠাস। রঘুনাথ রাও, মারাঠা মানে রঘুনাথ রাও। এবং এটার ফলে তৃতীয় পানিপথের যুদ্ধ হয় 1761 সালে, যেখানে আহমেদ শাহ আবদালি হারিয়ে দেয় মারাঠাদেরকে। দেখো, আবার একটা অ্যান্সিয়েন্ট মিডিয়েভাল মিডিয়েভাল ইন্ডিয়ার একটা টার্ম থেকে কোশ্চেন এসেছে। মিডিয়েভাল ইন্ডিয়ার একটা টার্ম থেকে কোশ্চেন এসেছে, সারাপস। সারাপস, এই সারাপস কথার অর্থ কি, এটা জিজ্ঞেস করা হচ্ছে। বা সারাপস কারা ছিল? তো দেখো, দে পারফর্ম থ্রি ডিস্টিংক্ট ফাংশনস অ্যাজ মানি চেঞ্জার্স, ব্যাংকার্স অ্যাজ অ্যান্ড ট্রেডার্স। তাহলে তিনটে ডিফারেন্ট কাজ ছিল। একটা মানি চেঞ্জার্স হিসেবে কাজ করতো, ব্যাংকার্স হিসেবে কাজ করতো এবং ট্রেডার্স হিসেবে কাজ করতো। সোজা কথায় বলতে গেলে স্টেটের ট্রেড অ্যান্ড ইকোনমির জন্য এরা খুবই ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, তাহলে একটা টার্ম জেনে গেলে তোমরা, সারাপস।
তাহলে যদি আগে জানতে, ভালো, না জানলে একটা জেনে নিলে, এই একটা নতুন তথ্য তোমরা এখান থেকে জেনে নিলে। দেখো, আগেও একটা একটু আগে টার্ম আমরা পড়লাম, সেটা হচ্ছে তরফদার বা হমানি কিংডম। তারপর একটা পড়লাম এখন সারাফস। দেখো বলছে, উইথ রেফারেন্স টু দ্য মারাঠা অ্যাডমিনিস্ট্রেশন, মারাঠা অ্যাডমিনিস্ট্রেশনের থেকে একটা কোশ্চেন করছে, মামলাতদার আর কামাভিসদার এরা কারা ছিল? এরা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে পেশওয়া রিপ্রেজেন্টেটিভ ছিল। তাহলে আরো দুটো আমরা টার্ম জেনে নিলাম, মামলাতদার আর কামাভিসদার। এরা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে পেশওয়া রিপ্রেজেন্টেটিভ। তাহলে পরে প্রশ্ন দেখো, মারাঠা এম্পায়ার সম্পর্কে কোনটা কারেক্ট স্টেটমেন্ট জিজ্ঞেস করেছে। চারটের মধ্যে তাহলে একটাই কারেক্ট হবে, বাকি তিনটে ইনকারেক্ট হবে। তোমরা অপশনগুলো নিজেরা একবার পড়ে নাও, পজ করে পড়ে নাও এবং অ্যান্সার করার চেষ্টা করো। এখানে দেখো, অ্যান্সার হবে যে ট্রানজেকশন ইন মানি ওয়াজ প্রমিনেন্ট ইভেন ইন রুরাল এরিয়াস। এবং গ্রামীণ এলাকাতেও মানি ট্রানজেকশন প্রমিনেন্ট ছিল। এটা হয়ে যাবে অ্যান্সার। দেখো বলছে, 1859 সালে যে লিমিটেশন ল পাস করা হয়েছিল, কারা পাস করেছিল? ব্রিটিশরা। তার মুখ্য উদ্দেশ্য কি ছিল, তার এম কি ছিল? তো দেখো, কোশ্চেন থেকে একটা জিনিস জেনে যাচ্ছে যে লিমিটেশন লটা কবে পাস করা হয়েছিল। 1859 সালে পাস করা হয়েছিল। কেন পাস করা হয়েছিল? পজ করো, অপশন চারটে পড়ো। এখানে অ্যান্সার হয়ে যাবে টু চেক দ্য এক্সপ্লয়টেশন অফ রায়টস বাই মানি লেন্ডার্স। তো এখানে অ্যাকচুয়ালি কি বলা হয়েছিল, যে রায়টস আর মানি লেন্ডারের মধ্যে যে লোন এগ্রিমেন্টটা হবে, যে লোন এগ্রিমেন্টটা হবে, এই লোন এগ্রিমেন্টটা 3 বছরের জন্য ভ্যালিড থাকবে। এটা একটা ইম্পর্টেন্ট প্রভিশন ছিল এই লিমিটেশন লয়। পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা নিয়ে প্রশ্ন করা হয়েছে। বলছি, ইট ওয়াজ ফর্মড ইন 1866। না, 1866 না, কবে? 1876-এ। বাই সুপারসিডিং দ্য ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। না, এটা ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনকে সুপারসিড করেনি। কাকে করেছিল? ইন্ডিয়ান লিগকে। ইন্ডিয়ান লিগ। আচ্ছা, এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা, এটাকে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনও বলা হতো। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশনও বলা হতো। আচ্ছা, এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা বা ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন এর এম কি ছিল, বা এম বা অবজেক্টিভ কি ছিল? এক নম্বর একটা অবজেক্টিভ ছিল কি, পলিটিক্যাল কোশ্চেনে, মতলব মানে পলিটিক্যাল ম্যাটারে স্ট্রং পাবলিক ওপিনিয়ন তৈরি করা ইন্ডিয়ানদের মধ্যে। এইটা একটা উদ্দেশ্য ছিল। আর একটা উদ্দেশ্য ছিল হচ্ছে পলিটিক্যাল প্রোগ্রামের মাধ্যমে পিপল অফ ইন্ডিয়াকে ইউনিফাই করা। তাহলে এটা ছিল এম বা মেন অবজেক্টিভ। তাহলে প্রথম স্টেটমেন্টটা ইনকারেক্ট, কারণ ইয়ারটাও ভুল দেওয়া আছে এবং কাকে সুপারসিড করেছিল এই ব্যাপারটাও ভুল দেওয়া আছে। আর পরের স্টেটমেন্ট বলছি, ইট ওয়াজ লেড বাই সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর আনন্দমোহন বোস। তো এটা তো কারেক্ট, আমরা জানি যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটার সাথে যুক্ত ছিলেন হচ্ছে মেনলি সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস। তাহলে দেখো কোনটা কারেক্ট জিজ্ঞেস করেছে, এখানে অ্যান্সার হয়ে যাবে বি অনলি। পরের প্রশ্ন দেখো, বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং গ্রুপ অফ পিপল আর অল অ্যাসোসিয়েটেড উইথ দ্য বোম্বে অ্যাসোসিয়েশন। বলছে বোম্বে অ্যাসোসিয়েশনের সাথে কারা কারা যুক্ত ছিলেন। তো এখানে অপশন আছে। আচ্ছা, বোম্বে অ্যাসোসিয়েশন সম্পর্কে বলে দিচ্ছি। বোম্বে অ্যাসোসিয়েশন হচ্ছে বোম্বে প্রেসিডেন্সির প্রথম পলিটিক্যাল অর্গানাইজেশন। ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন অফ বোম্বে প্রভিন্স। তো বোম্বে প্রভিন্সের প্রথম পলিটিক্যাল অর্গানাইজেশনের নাম হচ্ছে বোম্বে অ্যাসোসিয়েশন। এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 26 আগস্ট 1852-তে এটা প্রতিষ্ঠা হয়েছিল। এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি, দাদাভাই নরৌজি, জগন্নাথ শঙ্কর শেঠ এবং নরৌজি নৌরোজি ফুরডনজি। এছাড়াও আরো দুটো যে ইম্পর্টেন্ট মেম্বার ছিলেন বোম্বে অ্যাসোসিয়েশনের, তারা হচ্ছে স্যার জামশেদজি জিজিবয়, জামশেদজি জিজিভয় এবং ডক্টর ভাউ দাজি লাল।
ভাও, দাজি, লাড, এরাও ছিলেন হচ্ছে বোম্বে অ্যাসোসিয়েশনের মেম্বার। দেখো, এবার 1857 রিভল্টের কনসিকোয়েন্স থেকে একটা প্রশ্ন এসেছে, উইথ রেফারেন্স টু দ্য চেঞ্জেস মেড আফটার দ্য রিভল্ট অফ 1857। কোনটা কারেক্ট স্টেটমেন্ট জিজ্ঞেস করছে, মানে 1857 এর কনসিকোয়েন্স, ফলাফল কি হয়েছিল সেটা জিজ্ঞেস করছে। দেখো, 1857 যে কজ ছিল, তার মধ্যে একটা কজ কি ছিল? ব্রিটিশাররা বুঝতে পেরেছিল যে ব্রিটিশাররা ইন্ডিয়ানদের ইন্ডিয়ানদের সোশিও রিলিজিয়াস ম্যাটারে হস্তক্ষেপ করছে বলে সার্টেন সেকশন অফ ইন্ডিয়ানসরা আনহ্যাপি। সেজন্য ব্রিটিশরা এই 1857-এর মহাবিদ্রোহের পরে ডিসিশন নিল যে আমরা ইন্ডিয়ানদের সোশিও রিলিজিয়াস ম্যাটারে বেশি ইন্টারফেয়ার করবো না, এবং ইন্ডিয়ানদেরকে ফ্রিডম অফ রিলিজন দেবো। তো সেই কনটেক্সটে অপশন বি হয়ে যাবে কারেক্ট স্টেটমেন্ট, দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার প্রমিসড ফ্রিডম অফ রিলিজন। এটা কুইন্স প্রোক্লামেশন যেটা ছিল, সেখানে এই প্রমিস করা হয়েছিল। দেখো, পরের প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন সম্পর্কে। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন আরেক নাম কি এক্ষুনি আমরা দেখলাম, সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা। এটাই হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন। আচ্ছা, এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে? ইট সাপোর্টেড দ্য পিজেন্টস কজ ইন পাবনা এগ্রারিয়ান লিগস আনরেস্ট। পাবনা এগ্রারিয়ান লিগস আনরেস্টে যে পিজেন্টের কজ ছিল সেটাকে সাপোর্ট করছিল এরা। এখানে অনেক ইয়াং ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল ইয়াং ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল সাপোর্ট করেছিল, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাপোর্ট করেছিল, আর সি দাস সাপোর্ট করেছিল, এবং তার সাথে সাথে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটাকে সাপোর্ট করেছিল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি সাপোর্ট করেছিল। আচ্ছা, দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা সম্পর্কে বলছে ইট ওয়াজ এ প্রো জমিদার অর্গানাইজেশন। না না, এটা প্রো জমিদার অর্গানাইজেশন ছিল না, এরকম কিছু ছিল না। আচ্ছা, পরের প্রশ্ন বলছি, ইট অপারেটেড এজ এ সেপারেট অর্গানাইজেশন ইভেন আফটার দ্য ফরমেশন অফ কংগ্রেস। না, কংগ্রেস ফরমেশন কবে হয়েছিল? কংগ্রেস ফরমেশন 1885-এ হয়েছিল। তো তারপরে অ্যাকচুয়ালি 1886-এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে এটা মার্জ হয়ে যায়। তাহলে অপশন বি রং, অপশন সিও রং। আর বলছে ইট হ্যাড ব্রাঞ্চেস আউটসাইড ইন্ডিয়া অ্যাজ ওয়েল। না, আউটসাইড ইন্ডিয়া ছিল না। হ্যাঁ, ক্যালকাটার বাইরে ছিল, কিন্তু আউটসাইড ইন্ডিয়া ছিল না। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। দেখো, এই কোশ্চেনটা হচ্ছে কংগ্রেস সেশন এবং তার প্রেসিডেন্ট সম্পর্কে প্রশ্ন এসেছে। কংগ্রেস সেশনের প্রেসিডেন্ট, দেখো, আইএনসির যে সেশন গুলো ছিল, ইম্পর্টেন্ট কিছু কিছু ইয়ার এবং রেসপেক্টিভ প্রেসিডেন্ট, এই যে লিস্ট, এবং সেই বছর কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছিল কিনা তার যে লিস্ট, এটা তোমরা স্পেকট্রাম বইয়ের পেছন দিকে পেয়ে যাবে লাস্টের দিকে। ওখান থেকে কিন্তু দেখে দেখে নেবে। আমি বারবার বলছি, গভর্নর জেনারেলের লিস্ট আর ভাইস রয়ের লিস্ট আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশনের লিস্ট, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রিলিমসের রেসপেক্টে। আচ্ছা, এবার প্রশ্নটা দেখে নিচ্ছি। কাদম্বিনী গাঙ্গুলি কাদম্বিনী গাঙ্গুলি কে ছিলেন? ফার্স্ট ওম্যান গ্র্যাজুয়েট অফ ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম মহিলা গ্র্যাজুয়েট ছিলেন উনি। কংগ্রেস সেশনকে অ্যাড্রেস করেছিলেন 1890 সালে। 1890 সালে উনি আহ, কংগ্রেসের সেশনকে অ্যাড্রেস করেছিলেন। এটা কোথায় হয়েছিল? 1890 সালে ক্যালকাটাতে হয়েছিল। কলকাতাতে হয়েছিল এই 1890 সেশন। এই সেশনের সভাপতিত্ব কে করেছিলেন? এই সেশনের সভাপতিত্ব করেছিলেন হচ্ছে ফিরোজ শাহ মেহতা। অ্যান্সার হয়ে যাবে ডি। আচ্ছা, স্যার উইলিয়াম ওয়েডারবার্ন, উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে ফোর্থ সেশনে। উনি অ্যাকচুয়ালি, না, উনি ছিলেন হচ্ছে, আচ্ছা, 1889-এর সেশনে ছিলেন উনি। হুম, বোম্বে সেশনে। আচ্ছা, অ্যালফ্রেড ওয়েব কবে ছিলেন? 1894-এর মাদ্রাস সেশনে ছিলেন প্রেসিডেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। আর পি আনন্দ চার্লু কবে ছিলেন? পি আনন্দ চার্লু ছিলেন নাগপুর সেশনের প্রেসিডেন্ট 1891-এ, নাগপুর। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট, ইম্পর্টেন্ট ইয়ারের প্রেসিডেন্ট এবং ইম্পর্টেন্ট ইভেন্ট, এই লিস্টটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। দেখো, পরের প্রশ্ন বলছে, দ্য ইয়ং হাজব্যান্ড মিশন সেট আপ বাই লর্ড কার্জন ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং। তার মানে এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে ইয়ং হাজব্যান্ড মিশন কে সেট আপ করেছিল? লর্ড কার্জন।
আচ্ছা, এখানে আবার বলছি যে ভাইসরয়ের যে লিস্ট, সময়কাল এবং সেই সময়ে ইম্পর্টেন্ট ইভেন্ট, এটাও কিন্তু স্পেকট্রামের লাস্টের দিক থেকে তোমরা পড়ে নেবে। দেখো ইয়ং হাজবেন্ড মিশন, এটা দেখো, এটা অ্যান্সার হয়ে যাবে টু অবলাইজ টিবেটিয়ানস টু কাম টু অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য ব্রিটিশ। যখন লর্ড কার্জন দেখলো যে টিবেটে রাশিয়ান ইনফ্লুয়েন্স বেড়ে যাচ্ছে, রাশিয়ান ইনফ্লুয়েন্স বেড়ে যাচ্ছে, তখন কলোনেল ইয়ং হাজবেন্ডের নেতৃত্বে একটা ছোট আহ, গোর্খা কন্টিনজেন্ট পাঠিয়েছিল তিবেতে, যাতে একটা এগ্রিমেন্টে আসা যায়। সেই জন্য ইয়ং হাজবেন্ড মিশন পাঠিয়েছিল লর্ড কার্জন। দেখো এখানে আর্লি মডারেটসদের সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, উইথ রেফারেন্স টু দ্য অবজেক্টিভ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন আর্লি ইয়ার্স, 1885 থেকে 1905, মানে তখন কাদের এরা চলছে, মডারেটস, আর্লি মডারেটসদের কথা বলছে। কোনটা কারেক্ট স্টেটমেন্টে জিজ্ঞেস করছে। দেখো সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রিফর্মস ইন দ্য কান্ট্রি তাদের মেন অবজেক্টিভ ছিল না, এটা এদের অবজেক্টিভ ছিল না। অর্গানাইজ এ ন্যাশনাল মুভমেন্ট ইন প্রিন্সলি স্টেট, প্রিন্সলি স্টেটে না। এস্টাবলিশ স্বরাজ ইন দ্য কান্ট্রি, না, স্বরাজের কনসেপ্ট অনেক পরে আসবে আস্তে আস্তে, এই 1885 থেকে 1905-এর মাঝে আসবে না, স্বরাজের কনসেপ্ট ঠিক তারপরেই আসবে। আচ্ছা, ইউনিফাই দ্য পিপল ওভার এ কমন ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল প্রোগ্রাম, এটাই ছিল মেন উদ্দেশ্য, কি ভারতবাসীকে ইউনিফাই করা কমন ইকোনমিক এবং পলিটিক্যাল প্রোগ্রামের মাধ্যমে। তাহলে অ্যান্সার হয়ে যাবে সি। নেক্সট দেখো, হু অ্যামং দ্য ফলোইং সাজেস্টেড দ্যাট, কে এটা সাজেস্ট করেছিল যে কংগ্রেস ওয়াজ এ প্রোডাক্ট অফ ডাফরিনস ব্রেন, লর্ড ডাফরিনস ব্রেন, কংগ্রেস লর্ড ডাফরিনের বুদ্ধির ফলে তৈরি হয়েছে, এটা কে বলেছিল? অ্যান্ড ইট ওয়াজ স্টার্টেড উইথ দ্য অবজেক্ট অফ সেভিং দ্য ব্রিটিশ এম্পায়ার ফ্রম ডেঞ্জার দেন উইথ দ্যাট অফ উইনিং পলিটিক্যাল লিবার্টি ফর ইন্ডিয়া, এটা কে বলেছিল? তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কে ক্রিটিসাইজ করে এটা বলেছিল হচ্ছে লালা লাজপত রায়। লালা লাজপত রায় ছিলেন এক্সট্রিমিস্ট লিডার। উনি ইয়ং ইন্ডিয়াতে এটা সম্পর্কে লিখেছিলেন 1916-এ, সেপ্টিভাল থিওরিকে ইউজ করে উনি এই কংগ্রেস লিডারদেরকে ক্রিটিসাইজ করেছিলেন, এটা বলি। দেখো এবার স্বদেশী মুভমেন্ট সম্পর্কে কোনটা কারেক্ট জিজ্ঞেস করছে, স্বদেশী মুভমেন্টের ইয়ার 1905। দেখো বলছে মাস পার্টিসিপেশন বাই ইন্ডিয়ান পেজেন্ট্রি ওয়াজ এ নোটেবল ফিচার অফ দ্য মুভমেন্ট, ইন্ডিয়ান পেজেন্ট্রি নাকি মাস পার্টিসিপেশন করেছিল? না, ইন্ডিয়ান পেজেন্ট্রির মাস পার্টিসিপেশন ছিল না, ইনফ্যাক্ট এটাই এটার ড্রব্যাক, যে ইন্ডিয়ান পেজেন্ট্রি লার্জ স্কেলে যোগদান করেনি স্বদেশী মুভমেন্টে। আচ্ছা, খান আব্দুল গফর খান অর্গানাইজড খুদাই খিদমতগার ইন সাপোর্ট অফ দ্য মুভমেন্ট। খান আব্দুল খান আব্দুল গফর খান খুদাই খিদমতগার প্রতিষ্ঠা করেছিল, অর্গানাইজ করেছিল, এটা ঠিক, কিন্তু এই মুভমেন্টকে সাপোর্ট করার জন্য না, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টকে সাপোর্ট করার জন্য, মানে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টে এটা সাপোর্ট করেছিল। তো অ্যান্সার বি ও ভুল হয়ে যাবে। সি তে বলছে জমিনদারি অ্যান্ড লোয়ার মিডল ক্লাস অফ দ্য সিটিজ পার্টিসিপেটেড ইন দ্য মুভমেন্ট, এটা হচ্ছে কারেক্ট। জমিনদার এবং লোয়ার মিডল ক্লাস, শহরের মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস এবং জমিদাররা এই মুভমেন্টে পার্টিসিপেট করেছিল। নেক্সট দেখো ডি, তিলক স্বরাজ ফান্ড, তিলক স্বরাজ ফান্ড was established to raise funds for the স্বদেশী মুভমেন্ট, না, তিলক স্বরাজ ফান্ড যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেটা ফান্ড রেজ করার জন্য কোন মুভমেন্টের, নন কোঅপারেশন মুভমেন্টের ফান্ড রেজ করার জন্য তিলক স্বরাজ ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছিল। তাহলে এখানে অ্যান্সার, তাহলে অ্যান্সার ডিটাও ভুল, তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে সি। দেখো ভারতে ম্যাঙ্গানিজ সম্পর্কে কোনটা কারেক্ট স্টেটমেন্ট, এটা জিজ্ঞেস করছে। বলছে ইট ইজ ফাউন্ড ইন ধারওয়াড় সিস্টেম অফ রক্স, তো এটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট, এটা ধারওয়াড় সিস্টেম অফ রকে পাওয়া যায়। দেখো অপশন বি কি বলছে, ঝাড়খণ্ড ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ম্যাঙ্গানিজ, না, ঝাড়খণ্ড নয়, লার্জেস্ট প্রডিউসার অফ ম্যাঙ্গানিজ হচ্ছে ওড়িশা, ঠিক আছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাঙ্গানিজ ওর ইজ লিমোনাইট, না, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাঙ্গানিজ ওর লিমোনাইট, এটা হচ্ছে পাইরোলিউসাইড, পাইরোলিউসাইড। ইট ইজ ফাউন্ড অ্যাজ এ ফ্রি এলিমেন্ট ইন নেচার, না, ফ্রি এলিমেন্ট হিসেবে এটা পাওয়া যায় না, এটা আহ, যে মোস্টলি মিনারেল হিসেবে পাওয়া যায়। ইট ইজ ফাউন্ড ইন এ নাম্বার অফ মিনারেলস। তাহলে
বি ভুল, সি ভুল, ডি ভুল, এখানে অ্যান্সার হয়ে যাবে ই। দেখো, বলছে কোন বেল্ট সম্পর্কে এটা বলছে। বলছে এই বেল্টটা রিচ ইন ফেরাস মেটালস অ্যান্ড বক্সাইট। বলছে এখানে হাই গ্রেড আয়রন ওর আছে, ম্যাঙ্গানিজ আছে এবং লাইমস্টোন আছে, বাট ইট ল্যাক্স কোল্ড ডিপোজিট। কোল্ড ডিপোজিট নেই এক্সেপ্ট নেই ভ্যালি লিগনাইট। নেই ভ্যালি লিগনাইট বাদ দিলে এখানে কোল্ড ডিপোজিট নেই, বাট এখানে আছে হাই গ্রেড আয়রন ওর, ম্যাঙ্গানিজ, লাইমস্টোন, ফেরাস মেটালস, বক্সাইট, এগুলো আছে। এটা কোন মিনারেল বেল্টের কথা বলছে? চারটে অপশন আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে সাউথ ওয়েস্টার্ন প্ল্যাটু রিজনের কথা বলছে। এখানে উম, এটা হচ্ছে তুমি স্টেট ওয়াইজ যদি দেখো, তাহলে কর্ণাটকা হবে, গোয়া, কন্টিগুয়াস তামিলনাড়ু আপল্যান্ডস হবে, এবং কেরালা। এটা হবে অ্যান্সার বি। দেখো পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি রিজন, প্রধান কারণ, ফর দ্য গ্রোথ অফ ফিশিং ইন্ডাস্ট্রি ইন জাপান। জাপানে ফিশিং ইন্ডাস্ট্রি গ্রোথের প্রধান কারণ কি? তো জাপানে ফিশিং ইন্ডাস্ট্রি গ্রোথের প্রধান কারণ হলো মিক্সিং অফ ওয়ার্ম অ্যান্ড কোল্ড ওশিয়ান কারেন্ট। তো ওয়ার্ম এবং কোল্ড ওশিয়ান কারেন্ট মিক্সিং এর ফলে কি হয়? প্ল্যাঙ্কটনের গ্রোথ হয়। প্ল্যাঙ্কটনের গ্রোথ হয় অ্যাকচুয়ালি। কোল্ড আর কোল্ড আর ওয়ার্ম ওশিয়ান কারেন্ট মিট হলে এটা অক্সিজেন রেপ্লিনিসে হেল্প করে, এবং তার ফলে প্ল্যাঙ্কটনের গ্রোথ হয়। আর এই প্ল্যাঙ্কটন হচ্ছে ফিশ পপুলেশনের ফুড। তাহলে যদি প্ল্যাঙ্কটন পাওয়া যায়, যেটা হচ্ছে ফিশের ফুড, তাহলে সেখানে ফিশ ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। তো মেইন রিজন হচ্ছে মিক্সিং অফ ওয়ার্ম অ্যান্ড কোল্ড ওশিয়ান কারেন্ট। আচ্ছা, জাপানের কন্টেক্সে যদি বলি, তাহলে ওয়ার্ম যে কারেন্ট, সেটার নাম হচ্ছে কুরোসিও, আর কোল্ড কারেন্ট যেটা, সেটা হচ্ছে ওয়াসিও। তাহলে ওয়াসিও কোল্ড কারেন্ট আর কুরোসিও ওয়ার্ম কারেন্ট, এই দুটোর মিক্সিং এর ফলে এখানে ফিশ পপুলেশন এত বেশি, এবং এখানে ফিশিং ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। আচ্ছা, ওয়ার্ম আর কোল্ড ওশিয়ান কারেন্ট মিটিং এর ফলে ফিশিং ইন্ডাস্ট্রি তৈরি হয়। এর আর যদি আমরা কোনো এক্সাম্পল দেখতে চাই, সেটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক হচ্ছে আরেকটা এক্সাম্পল, যেটা হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ডের কাছাকাছি কানাডাতে আছে। দেখো এটা কোন টাইপের ইন্ডাস্ট্রির কথা বলছে, এটা কোশ্চেন করেছে। একটা ডেসক্রিপশন দেওয়া আছে, এটা কোন টাইপের, এটা ভালো করে তোমরা পড়ো, দেখো দু একটা দেখলেই বুঝতে পেরে যাবে। দু একটা ইম্পর্টেন্ট তথ্য যদি দেখো, দিস ইন্ডাস্ট্রিজ ক্যান বি লোকেটেড ইন এ ওয়াইড ভ্যারাইটি অফ প্লেস। হ্যাঁ, অ্যান্ড এ দেখো যদি তোমরা এই লাইনটা ভালো করে পড়ো, দে আর নট ডিপেন্ডেন্ট অন এনি স্পেসিফিক র মেটেরিয়ালের উপর এটা ডিপেন্ড করে না। দে লার্জলি ডিপেন্ড অন কম্পোনেন্ট পার্টস হুইচ ক্যান বি অবটেন্ড এনিহোয়ার, যে কোনো জায়গায়। They produce in small quantity and also employ small labor force. The important factor in their location is accessibility by road network. এটা কোন টাইপের ইন্ডাস্ট্রি কথা বলছে? ফুড টুলস ইন্ডাস্ট্রি। যখন আমরা ইন্ডাস্ট্রি সম্পর্কে বেসিক ক্লাসে পড়ি, তখন এগুলো সম্পর্কে আমরা জেনারেলি পড়ে থাকি। তো এটা একটা এমসিকিউ এর মাধ্যমে আমি একটু করিয়ে দিলাম। দেখো এখানে একটা রুরাল সেটেলমেন্টের প্রশ্ন করেছে। দেখো রুরাল সেটেলমেন্টকে আমরা ক্লাসিফাই করতে পারি কিছু জিনিসের উপর বেস করে, মানে রুরাল সেটেলমেন্টের ক্লাসিফিকেশন আমরা করে থাকি কিছু ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে, যেমন বেসিস অফ সেটিং, মানে প্লেন প্ল্যাটু ভিলেজ, কোস্টাল ভিলেজ, ফরেস্ট ডিজার্ট ভিলেজ। আর কি করি? বেসিস অফ ফাংশন, মানে ফার্মিং ফিশারম্যান ভিলেজ, প্যাস্টোরাল ভিলেজ, এরকম একটা। আর বেসিস অফ ফর্মস, ফর্মস মানে শেপ। হুম, শেপটা হতে পারে তোমার লিনিয়ার, রেক্ট্যাঙ্গুলার, সার্কুলার, স্টার লাইক, টি শেপ, ডবল ভিলেজ, ক্রস শেপ ভিলেজ, এগুলো। তো এই যে এখানে যেটা বলছে, দ্য রুরাল সেটেলমেন্ট ইজ ফর্মড অন দ্য বেসিস অফ ফর্মস অ্যান্ড শেপস অ্যান্ড ইট এক্সটেন্ডস অন বোথ সাইডস অফ এ রিভার। রিভারের বোথ সাইডে হোয়ার দেয়ার ইজ এ ব্রিজ অর ফেরি। এটা হচ্ছে ডবল ভিলেজ সেটেলমেন্ট, এটাকে আমরা বলি। হুম। আচ্ছা, লিনিয়ার ভিলেজ সেটেলমেন্টে কি হয়? বাড়িগুলো হচ্ছে একটা রোডের ধারে বা রেল লাইনের ধারে বা রিভারের ধারে। টি শেপড যে ভিলেজ সেটেলমেন্ট, সেখানে হাউসগুলো ডেভেলপ হয় রোডের ট্রাই জাংশনে। রোডের ট্রাই জাংশনে। হুম। আর স্টার শেপে কি হয়? সেভারেল রোডস গেট কনভার্সড, অনেকগুলো রোড
গিয়ে কনভার্জ করে। তো এটা হলো রুরাল সেটেলমেন্ট। দেখো, রুল অফ ল এর কনসেপ্ট থেকে প্রশ্ন করেছে, বলছে কোনটা ইনকারেক্ট। সবসময় লক্ষ্য রাখবে কারেক্ট না ইনকারেক্ট জিজ্ঞেস করছে, বারবার বলছি আমি। দেখো, এনি ওয়াইড আরবিটারি পাওয়ার, আরবিটারি পাওয়ার মানে আনরিজনেবল পাওয়ার, আনরিজনেবল পাওয়ারের কথা বলছে। এনি ওয়াইড আরবিটারি পাওয়ার ভেস্টেড ইন দ্য স্টেটস ভায়োলেট রুল অফ ল। অবশ্যই স্টেটের কাছে আরবিটারি পাওয়ার থাকা উচিত নয়, তাহলে সেটা রুল অফ ল কে ভায়োলেট করবে, তাহলে এটা কারেক্ট স্টেটমেন্ট। লিবার্টি অ্যান্ড সিভিল রাইট টু সিটিজেন ইজ এ মেইন ফিচার অফ রুল অফ ল। অবশ্যই রুল অফ ল যদি থাকতে হয়, তাহলে লিবার্টি এবং সিভিল রাইট থাকবে সিটিজেনদের, তাহলে সিটিজেনদের লিবার্টি এবং সিভিল রাইট আছে মানে রুল অফ ল ফলো হচ্ছে। কোর্ট শুড হ্যাভ দ্য পাওয়ার পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ টু মেনটেন রুল অফ ল। অবশ্যই রুল অফ ল যদি মেনটেন করতে হয়, তাহলে কোর্টের জুডিশিয়াল পাওয়ার থাকতে হবে, কারণ পার্লামেন্ট বা লেজিসলেচার যদি এমন কোনো ল বানায় যেটা কনস্টিটিউশনকে ভায়োলেট করছে, কোনো মানুষের রাইটস কে ভায়োলেট করছে, বা এক্সিকিউটিভ যদি কোনো অ্যাকশন এমন নেয় যেটা কোনো মানুষের রাইটস কে ভায়োলেট করছে, তাহলে কোর্টের কাছে পাওয়ার থাকা উচিত জুডিশিয়াল রিভিউ এর, এবং সেটাকে স্ট্রাইক ডাউন করে দেবে কোর্ট, এবং সেভাবে রুল অফ ল কে মেনটেন রাখবে। তাহলে তিনটেই হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট এবিসি, তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি, এটা হবে ইনকারেক্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ ল ইজ অলওয়েজ অপোজ টু রুল অফ ল। না, এরকম না, অ্যাডমিনিস্ট্রেটিভ ল থাকতেই পারে, সেটা রুল অফ ল এর এগেনস্টে যায় না। তো এটা হয়ে গেল রুল অফ ল নিয়ে কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, বলছে পার্ট থ্রি অফ দ্য কনস্টিটিউশন। পার্ট থ্রিতে কি আছে? ফান্ডামেন্টাল রাইট আছে। তো এটা নিয়ে বলছে কোনটা কারেক্ট স্টেটমেন্ট। তার মানে তিনটি ইনকারেক্ট স্টেটমেন্ট আছে, একটা কারেক্ট, সেটা খুঁজে বার করতে হবে। চলো দেখো। The application of fundamental rights to the members of the police forces can be abrogated by the President of India. না, পুলিশ ফোর্সের যে ফান্ডামেন্টাল রাইট সেটাকে অ্যাব্রোগেট করতে পারে পার্লামেন্ট, প্রেসিডেন্ট না, পার্লামেন্ট। আর্টিকেল কত? এটা কোন আর্টিকেল বলা আছে? আর্টিকেল 33 তে বলা আছে। চলো, এগ্রি পার্সন ক্যান গো টু সুপ্রিম কোর্ট অনলি বাই ওয়ে অফ অ্যাপিল এগেন্স্ট দ্য জাজমেন্ট অফ হাইকোর্ট। হাইকোর্টে অ্যাপিলের থ্রুতেই কোনো একটি লোক সুপ্রিম কোর্ট যেতে পারে যদি তার ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশন হয় তো। না, সুপ্রিম কোর্টে ডাইরেক্টলি যেতে পারে কোনো একজন লোক, তার যদি ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশন হয় আর্টিকেল 32 এর আন্ডারে, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ভায়োলেশন হয়েছে ফান্ডামেন্টাল রাইটের, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট রিট ইস্যু করে। তাহলে এ ভুল, অপশন এ ভুল, অপশন বি ও ভুল। অপশন সি দেখো, রাইটস গ্যারান্টেড আন্ডার আর্টিকেল 19 ক্যান বি সাসপেন্ডেড অনলি হোয়েন এমার্জেন্সি ডিক্লেয়ার অন দ্য গ্রাউন্ডস অফ ওয়ার অর এক্সটার্নাল এগ্রেশন। এটা হচ্ছে কারেক্ট। ওয়ার এবং এক্সটার্নাল এগ্রেশন মানে এক্সটার্নাল এমার্জেন্সির কথা বলছে। যখন এক্সটার্নাল এমার্জেন্সি হবে, তখনই কেবলমাত্র আর্টিকেল 19 সাসপেন্ড হবে। আচ্ছা, আর ন্যাশনাল এমার্জেন্সি যখন প্রোক্লেম করা হয়, তখন যে কোনো ফান্ডামেন্টাল রাইটসকে সাসপেন্ড করা যেতে পারে এক্সেপ্ট টু। দুটো ফান্ডামেন্টাল রাইট কখনোই সাসপেন্ড হবে না, সেটা হচ্ছে আর্টিকেল 20 এবং আর্টিকেল 21। আচ্ছা, তার মানে যদি ইন্টারনাল এমার্জেন্সি হয়, ইন্টারনাল এমার্জেন্সি যদি হয় কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে ইন্টারনাল এমার্জেন্সির সময় কিন্তু আর্টিকেল 19 সাসপেন্ড হয় না। এটা সবসময় মনে রাখতে হবে। মানে ইন্টারনাল এমার্জেন্সি কোন গ্রাউন্ডে লাগে? ইন্টারনাল এমার্জেন্সি লাগে হচ্ছে আর্ম রেবেলিয়নে লাগে, আর্ম রেবেলিয়নের সময় লাগে। তাহলে সি হয়ে যাবে অ্যান্সার এখানে। আর ডি রে কি বলছে? ফান্ডামেন্টাল রাইটস নেসেসারিলি রিকোয়ার ল মেড ফর গিভিং এফেক্ট টু দেম। না, অনেক ফান্ডামেন্টাল রাইট এমন আছে যেগুলো হচ্ছে সেলফ এক্সিকিউটরি, সেলফ, যেগুলো সেলফ এক্সিকিউশন সম্ভব, আলাদা করে ল বানাতে হয় না। তো অপশন ডিও ইনকারেক্ট হয়ে গেল, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। বড় কোশ্চেন দেখো, বলছে কোন ফান্ডামেন্টাল রাইট সিটিজেন এবং ফরেনার দুজনের কাছে অ্যাভেলেবেল। দেখো, আমাদের যে পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইট আছে, সেই পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটের কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট সিটিজেন এবং ফরেনার দুজনের কাছে অ্যাভেলেবেল, এবং কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট শুধুমাত্র সিটিজেনদের কাছে, শুধুমাত্র সিটিজেনদের কাছে অ্যাভেলেবেল। এই ফান্ডামেন্টাল রাইট গুলো হচ্ছে আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 19, আর্টিকেল 29 এবং আর্টিকেল 30। তাহলে এবার দেখো, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অফ সেক্স, এটা হচ্ছে আর্টিকেল 15। ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, এটা হচ্ছে আর্টিকেল 19। ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, এটা হচ্ছে আর্টিকেল 26। প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটি, আর্টিকেল 29। তাহলে দেখো, এটা 15, এটা 19, এটা 29, এগুলো শুধুমাত্র সিটিজেনের কাছে অ্যাভেলেবেল। তাহলে সিটিজেন এবং ফরেনার দুজনের কাছে অ্যাভেলেবেল, এটা হচ্ছে আর্টিকেল 26। ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, এটা হচ্ছে সি অ্যান্সার। তারপরে দেখো, ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলছে রিজনেবল রেস্ট্রিকশন, এই কথাটা মানে কি? রিজনেবল রেস্ট্রিকশন মানে হচ্ছে কোনো একটা পার্সনের যে রাইট আছে, সে রাইটের উপর লিমিটেশন ইম্পোজ করা হচ্ছে রিজনেবল রেস্ট্রিকশন। তার মানে রেস্ট্রিকশন থাকতে পারে কোনো পার্সনের রাইটের উপর, কিন্তু সেটা হতে হবে রিজনেবল। তার মানে যে সেটা হতে হবে জাস্ট, সেটা হতে হবে ফেয়ার, হুম, এবং সেটা হতে হবে বাই ল। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এতে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন লেখা আছে।
এটার 8টা রিজনেবল রেস্ট্রিকশন আছে, সেটা কোথায় মেনশন আছে, আর্টিকেল 19+2 এ মেনশন আছে 8টা রিজনেবল রেস্ট্রিকশন। তো রিজনেবল রেস্ট্রিকশন মানে হচ্ছে কোনো একটা পার্সনের রাইটকে লিমিট করে দেওয়া, কিছু রেস্ট্রিকশন পুট করে। কিন্তু এটা মনে রাখতে হবে, সেই রেস্ট্রিকশন হতে হবে জাস্ট, সেই রেস্ট্রিকশন হতে হবে ফেয়ার, এবং সেই রেস্ট্রিকশন হতে হবে বাই ল। সেই রেস্ট্রিকশনটা আরবিটারি হওয়া যাবে না। ঠিক আছে, চলো দেখো কোনটা ইনকারেক্ট বলছে। বলছে দেখো, রাইটস আর ক্লেমস অফ সিটিজেন এগেন্স্ট স্টেট, অবশ্যই রাইটস মানে হচ্ছে সিটিজেনের ক্লেম স্টেটের এগেনস্টে, মানে স্টেট দেবে সিটিজেনকে রাইট। তাহলে স্টেট এখানে, এখানে সিটিজেন আছে, স্টেটের কাজ হচ্ছে সিটিজেনকে রাইটস প্রোভাইড করা। আর সিটিজেন স্টেটের প্রতি কিছু ফান্ডামেন্টাল ডিউটি আছে, কিন্তু এই ডিউটি গুলো হচ্ছে মোরাল ইন নেচার। আর এই রাইটস গুলো হচ্ছে অব্লিগেশন অন দ্য স্টেট, স্টেটের অব্লিগেশনটা, হ্যাঁ, লিগ্যাল অব্লিগেশন বলতে পারো। মানে যদি স্টেট এই রাইটস গুলো না দেয়, তাহলে সিটিজেন কিন্তু কোর্টে মুভ করতে পারে। কিন্তু সিটিজেনের যে ফান্ডামেন্টাল ডিউটি আছে স্টেটের প্রতি, সেগুলো হচ্ছে মোরাল ইন নেচার, মানে এগুলো যদি কেউ পালন নাও করে, তার জন্য কোর্টে যাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে দেখো, রাইটস আর ক্লেমস অফ সিটিজেন এগেন্স্ট স্টেট কারেক্ট। ডিউটিজ আর ক্লেমস এগেন্স্ট, ডিউটিজ আর ক্লেমস অফ সিটিজেন এগেন্স্ট স্টেট, না ডিউটিজ না, এটা হচ্ছে রাইটস আর ক্লেমস অফ সিটিজেন এগেন্স্ট স্টেট। তাহলে ইনকারেক্ট স্টেটমেন্ট হচ্ছে বি। বাকি অপশনগুলো দেখে নাও, রাইটস আর অব্লিগেশন আপন দ্য স্টেট, অবশ্যই রাইটস তো স্টেটের উপর অব্লিগেশন, মানে স্টেটকে দিতেই হবে এই রাইটস গুলো। না দিলে কিন্তু সিটিজেন কোর্টে মুভ করতে পারে। আর ডিউটিজ আর মোরাল অব্লিগেশন, এটা এক্ষুনি বললাম যে ডিউটি পালন করার কথা বলা আছে, কিন্তু ডিউটি যদি কোনো সিটিজেন পালন নাও করে, সেটা হচ্ছে এটা মোরাল ইন নেচার ডিউটি গুলো, এটার জন্য, এটা ভায়োলেশনের জন্য বা এটা পালন না করলে কোনো কেউ কোর্টে যেতে পারে না এটার বিরুদ্ধে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি। তাহলে 25টা কোশ্চেন আমাদের আলোচনা করা হয়ে গেল। এবার তোমরা আমাকে কমেন্টে বলবে যে আউট অফ 25 তোমাদের মার্কস কত হচ্ছে। থ্যাংক ইউ।